একটা গল্প বলবো। গল্প বলতে হলে গল্পের একটা নাম দেওয়া প্রয়োজন। গল্পের নাম এবার বৃষ্টি এলেই গান গাইব। গল্প সাধারণত দুই ধরনের হয়, বাস্তব, অবাস্তব। আমার গল্পটি একদম বাস্তব, বলা যায় খুব কাছাকাছি সত্য কারো জীবনের ঘটনা। ঘটনাটা আমরা দেখব। পুরো ঘটনা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদের জীবনে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া কি উচিত? আপা, এই যে কফি। এখানে যেন কেউ না আসে। কখনই কি কেউ এসেছে? আমি যতদিন চাকরিতে আছি আপনি নিশ্চিন্ত থাকেন, কেউ আসবে না। আপা, মনটা কি ভালো নেই? মনটাকে ভালো করার চেষ্টা করেন প্লিজ। The phone you dialed is unreachable. आपने डायल करते ना फिरे। The phone you dialed is unreachable. आपने डायल करते ना फिरे, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মেয়েটির নাম ললিতা, একসময়ের পর্দা কাঁপানো নায়িকা, অভিনেত্রী। বছর ৩-৪ ধরে তার ভিতরে এক ধরনের ডিপ্রেশন কাজ করছে। ক্যামেরার সামনে দাঁড়ান না ৫ বছর। অবশ্য এটা তার ইচ্ছাকৃত নয়, বরং কেউ আজকাল আর তাকে কাজে ডাকেন না। অথচ একটা সময় ছিল যখন সবাই তার অপেক্ষায় থাকত।
কিন্তু সে স্যার এটা তো হইতে পারে না। দিনের পর দিন একটা আর্টিস্টের জন্য আমাদের কাজটা ফাইসা যেতেছে। বাজেটের কথাটা একবার ভাবেন। এইভাবে যদি ললিতা প্রত্যেকদিন 3টা 4টায় সেটে আসে, তাহলে আপনার রেমুনেশন তো দূরের কথা, জমি জমা বিক্রি করে টাকা আনতে হইব। আরে জমি থাকলে তো বিক্রি করবো। ডিরেকশন দিয়ে কয় টাকা পকেটে আসে? ঢাকা শহরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতে মান্থলিক কত খরচ সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না হোস, আমার কোনো আইডিয়া নেই। আমি তো আসমানে থাকি, বাতাস খাই। আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে অ্যাসিস্ট্যান্সি করে যে টাকা পাই, এই টাকা নায়ক নায়িকাকে শিডিউল ঠিক করতে, সময় মতো সেটে আনতে আর ওই ফোনাফোনি করতেই শেষ। হয়েছে, কম কথা বলো। ললিতাকে ফোন করো। অলরেডি 96 বার ফোন দিছি, বিশ্বাস নইলে আপনি দেখেন, ফোনটা দেখেন। আবারও ফোন করো, নন স্টপ ফোন করতে থাকো ললিতাকে। ধরে না তো। হ্যালো অঞ্জন দা, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, সরি। তোমার সেটে আসতে আর কতক্ষণ লাগবে? আপনি আমার সাথে এমন বিহেভ কেন করছেন? দিলেন তো সকাল সকাল আমার মুডটা নষ্ট করে। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। আপনারা অ্যাক্টিংটাকে যতটা সহজ মনে করেন ততটা সহজ কিন্তু অ্যাক্টিং না। আমি শুটিং করতে পারবো না। শুটিং প্যাক আপ। প্যাকআপ মানে? প্যাক আপ মানে প্যাক আপ। এখন প্যাকআপ করলে সবাই পেমেন্ট দিতে হবে না? দিবে, পেমেন্ট দিবে। এই ঘটনাটা হারহামেশাই ঘটত ললিতার জীবনে। তবু কোনো অসুবিধা হতো না তার, কারণ ডিরেক্টররা তাকে নিতে বাধ্য। পাবলিক ডিমান্ড আর বড় বড় প্রডিউসারদের সাথে গুড কানেকশনস, ব্যাস। চলেন না, এবার এদের প্রজেক্টগুলো নিয়ে দেশের বাইরে যাই, ব্যাংকক অথবা মালয়েশিয়া অথবা নেপাল। বাজার তো এক্সিট করে, তাছাড়া কোয়ালিটি দিক থেকেও আপ টু দ্য মার্ক রেজাল্ট আসে না। সব সময় তো বিজনেস করে, কিন্তু একবার ভাবেন দেশের বাইরে শুটিং করলে কত আনন্দ হয়। সারাদিন শুটিং হবে, সন্ধ্যার পরে কোনো কাজ হবে না, জাস্ট ফান। এসব কথা তো শুধু মুখেই বলে, তারপর দেখা যায় তার উল্টোটা। সন্ধ্যার পর আর কাউকেই পাওয়া যায় না, সবাই শপিং টপিং এ বিজি হয়ে যায়। লাস্ট টাইম আমার থাইল্যান্ড ট্রিপের বেটার এক্সপেরিয়েন্স হয়েছে। এবার ডিফারেন্ট কিছু একটা হবে। শোনেন, আপনি আমাদের গ্রুপের সব আর্টিস্টকে কাস্ট করেন, পুরো দায়িত্বটা আমি নেব। দরকার হয় শুটিং শেষে আমরা 2 দিন এক্সট্রা থাকবো, কাজের সময় কাজ হবে, পরের 2 দিন ফান। সমস্যাটা হচ্ছে কোথায় জানো? বিদেশের নাটকগুলোর ব্যাপারে এখন চ্যানেলগুলো তেমন একটা আগ্রহ নেই। আসলে এই জন্য আমরাই দায়ী। বিদেশের নাটক মানেই নায়ক নায়িকার সি বিচে হাত ধরে হাঁটাহাঁটি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক। সেই একই নায়ক নায়িকার শপিং মলে হাঁটাহাঁটি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক। সো ফানি।
আপনি এক কাজ করেন, একটা আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্ট পিক করেন। আমি একটা ছেলেকে আপনার কাছে পাঠাবো, আপনি যেভাবে বলবেন ও ঠিক সেভাবেই গল্পটা সাজাবেন। আর একটা কথা বস, আমার ক্যারেক্টারটা একটু ছোট রাখবেন, মানে অনেকটা গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো। বুঝে নিন, বিদেশে যাবো একটু রিল্যাক্স করব, সারাদিন শুটিং করতে ভালো লাগবে না। তবে অন্যরা পরিশ্রম করবে, আমি টেক কেয়ার করবো। ওকে, ইটস অলরাইট। তুমি আমার নাটকে থাকা মানে তো সেটা আমার নাটকের জন্য একটা প্লাস। ইনফ্যাক্ট ভিউয়ার্সের কাছে তোমার একটা আলাদা এক্সপেরিয়েন্স আছে। জানো তো তোমার মধ্যে কেমন যেন একটা জাদুকরি ব্যাপার কাজ করে, তাই তো তোমার? ইচ্ছে থাকলেও অনেক সময় নিজের প্ল্যান মতো কাজ সে করতে পারত না। অমিত, তার বয়ফ্রেন্ড, কখনো কখনো এমন আচরণ করত সবকিছু ওলটপালট হয়ে যেত। অথচ সেই অমিত আজ তাকে একটি ফোনও করে না, ফোন করলে রিসিভও করে না। হায় রে অমিত। কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেবে ঢেবে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। ললিতা, তুমি থাইল্যান্ড যাচ্ছ না। কেন যাচ্ছি না? কারণ আমি চাচ্ছি না। তোমাকে না দেখে তো আমি 15 দিন থাকতে পারবো না। সত্যি তুমি চাইছো না আমি কাজটা করি? হ্যাঁ, চাচ্ছি না, বললাম তো। আমাকে ছুঁয়ে বলো। এই যে ছুঁয়ে বললাম। ওকে। হ্যালো। আচ্ছা ভাইয়া শোনেন, আমি কিন্তু থাইল্যান্ড যাচ্ছি না। যাচ্ছি না মানে? অ্যাকচুয়ালি আমি আপনার সাথে কোনো হাইড অ্যান্ড সিক খেলতে চাই না। আপনি তো জানেন আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমি আসলে অমিতকে ছেড়ে 15 দিন থাকতে পারবো না। কিন্তু ললিতা, কাল সকালে ফ্লাইট। সব আর্টিস্টের এতদিনের শিডিউল নেওয়া, তুমি সবার কথা একবার ভাবো। এই মুহূর্তে আমি অমিতকে ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না। আই ওয়াজ জাস্ট জোকিং। কি করলো এটা? আই নো ইটস নট জোকিং। তুমি মন থেকে চেয়েছো আমি যেন না যাই। ললিতা,
হ্যালো, শোনো, আমি একটা নতুন জায়গায় পেয়েছি। ইটস খুব নিরিবিলি, মানে তো একটা মানে সর্ট অফ হাইওয়ে, তার পাশেই বিলের মতোই। শোনো, আমি তোমাকে পরে কল করছি, আবার আসতে হবে না, এখন আসতে হবে না, আমি কল দিচ্ছি তোমাকে। মামা, এই নায়িকা এখানে কি করে? রোজই তো আসছে। আমি একটু কথা বলবো। আমার চাকরি থাকলে তার সঙ্গে দেখা হবে না। এখন যাবে? সময় মাত্র 2 মিনিট। ললিতা ম্যাডাম, সরি, আমি এখন কথা বলবো না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি। এরকম একটা জায়গায় আপনাকে হঠাৎ করে দেখবো এটা ভাবিনি, আর এত কাছ থেকে আপনাকে দেখার লোভটা সামলাতে পারিনি। আপনাকে তো ইদানিং দেখাই যায় না, না পর্দায় না নিউজ পেপারে। প্লিজ কিছু মনে করবেন না, আমাকে যেতে হবে। দেখুন, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি আপনার বেশ অনেকবার ইন্টারভিউ করেছিলাম। যদি এখন আমি কোনো ইন্টারভিউ করতে আসিনি, বিকজ আমি এখন আর জার্নালিস্ট নই, আমি অভিনেতার খাতায় নাম লিখিয়েছি। প্লিজ কিছু মনে করবেন না, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনাকে যেতে দেব না। এই সাংবাদিক ব্যক্তিটি নাছোড়বান্দা, কোনো কিছুই তাকে দমাতে পারে না। হাতের কাছে প্রিয় অভিনেত্রীকে পেয়ে সেই অভিনেত্রীর বিষণ্ণতার কারণ খুঁজে বের করা তার অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে যায়। একান্ত পার্সোনাল অ্যাসাইনমেন্ট। তাই তো ললিতাও বাধ্য হয়ে একসময় তার সাথে সবকিছু শেয়ার করে। কেন নিজেকে গুটিয়ে রেখেছেন বলবেন না? আমি তো নিজেকে গুটিয়ে রাখিনি, আই এম হ্যাপি। একটা মানুষের কতদিন অ্যাক্টিং করবে? আমি একসময় করেছি, এখন আর ভালো লাগে না। দেখুন, একজন অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস তার অ্যাক্টিং লাইফে গ্যাপ দিতে পারে, লম্বা একটা রেস্ট নিতে পারে, কিন্তু কখনোই অ্যাক্টিং ছেড়ে সে বেঁচে থাকতে পারে না। আপনি কিন্তু আমাকে অনেক বিরক্ত করছেন, খুঁজে খুঁজে আমাকে বের করে জোর করে কথা বলছেন। আই ক্যান কল পুলিশ নাও। ইয়েস, ইউ ক্যান কল দ্য পুলিশ, বাট তার আগে 2-4 মিনিট কথা বলবার সুযোগ আমাকে দিতেই হবে। ওকে, বাট নট অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ, নট ইভেন অ্যাবাউট মাই ক্যারিয়ার। দেখুন ললিতা, আপনি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। আপনি যে আমার কতটা প্রিয় একটা ঘটনা বলে আপনি বুঝবেন। আমি শুনতে চাই না। আপনার শোনা উচিত। ইউ শুড লিসেন ললিতা, আপনি বাকি 8-10 জন সাধারণ নারীর মতো আপনি নারী নন। ইউ আর অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড ভেরি গুড অ্যাক্ট্রেস। আমি সেটা জানি। আমি আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানি, আপনার অনেক খোঁজখবরই আমি রাখি, এবং নিশ্চিতভাবে বলতে পারি আপনার আজকের এই অবস্থা এবং অবস্থানের জন্য আপনি নিজেই দায়ী। আপনার একাকিত্ব, আপনার শামুকের খোলসে ঢুকে থাকা এই জীবনের জন্য আপনি নিজেই দায়ী। ইয়েস, মানুষ আপনাকে দেখতে চায়, মানুষ আপনাকে দেখে ইন্সপায়ার্ড হতে চায়, আপনাকে দেখে স্বপ্ন দেখতে চায়। আপনি মানুষকে স্বপ্ন দেখাবেন,
তা না করে আপনি নিজে দুঃস্বপ্নের ঘোরে আটকে আছেন, অন্ধকারের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন, সারা শরীর আপনার একটা আপনি শিকল পেঁচিয়ে রেখেছেন। এনিওয়ে, আমার যা বলার ছিল তা আমি বলেছি। শুধু একটা কথা, কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। শুনুন শুনুন, I want to come back. Can you help me? No, I can't. You have to help yourself. পৃথিবীতে শেষ বলে কিছু নেই। যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করি। সাংবাদিক ব্যক্তিটিও মনে প্রাণে একজন শিল্পী। শিল্পীরা একটু বেশি ইমোশনাল হয়, তাই নিজের দায়িত্ববোধ থেকেই অভিনেত্রী ললিতাকে পুনরায় অভিনয়ে ফিরিয়ে আনার জন্য অদম্য চেষ্টা তিনি শুরু করলেন। দেখা যাক। গুড, হ্যাঁ ঠিক আছে, প্রেম প্রেম শুন, একটু ক্লোজ করো, একটু ক্লোজ করো। ওকে, এই বুম উপরে উপরে। আর্ট রেডি, রোলিং। 3, 2, 1 অ্যাকশন। রোলি, কাট। গুড, সুন্দর। নেক্সট রেডি, হ্যাঁ বলো। আগে দেখো ক্লোজ দেবে না ওয়েস্ট দেবে, দেখো বেলার কলমটা কোথায় গেল? কি সাংবাদিক, কি খবর?
কি ভাইয়া মেজাজ খারাপ নাকি? আরে মেজাজ খারাপ না করে উপায় আছে? আচ্ছা, তোমাদের ওই সেজুতি মেয়েটা নিজে কি ভাবে বলো তো? আর তোমরা যারা ওই পত্রিকায় কাজকর্ম করো, মানে লেখালেখি করো, এসব মেয়েদেরকে এমনভাবে উঠাও যেন ওরা ভাবে যে মানুষকে ভোগানো ওদের একমাত্র কাজ। ভাইয়া আপনি মানে নতুন যে কাজটা করছেন, না না না, কাজ শুরু করার আগে কাজের পাবলিসিটি করতে আমার একদম ভালো লাগে না। না না না, এটা আসলে মানে পাবলিসিটি না, আমি পাবলিসিটি করবার জন্য আসিনি। আমি এসেছি আসলে অন্য একটা প্রসঙ্গে কথা বলতে এসেছি, যদিও আপনি অনেক ব্যস্ত শুটিংয়ের মাঝে, এরপরও। আরে ভাই, ভনিতা না করে আসল প্রসঙ্গটা বলো তো। এই বেলাল, শর্টটা রেডি করো। ভাই আপনি ললিতাকে নিয়ে একটা কাজ করেন না? কি? সকালে প্রেশারটা নর্মাল ছিল, এখন নাই। সেওতি ফোন করে বলল কাল সে শুটিং করতে পারবে না, অথচ 4 দিনের শিডিউল থেকে অলরেডি কমিয়ে 2 দিনে ওর কাজটা করবার প্ল্যান করেছিলাম। বাকি 2 দিন তো আমরা টুকটাক করে কাজটা সারিয়ে নিলাম। আর এখন যদি ও না আসে তাহলে আমার অবস্থাটা ভেবে দেখো। এখন তুমি আবার এমন একটা নাম মুখে আনলা যার কারণে আমার ব্লাড প্রেশার রোগটা শুরু হয়েছিল। আমি আর নাই। ভাইয়া একই ঘটনার কি পুনরাবৃত্তি হচ্ছে না? আজকের এই সুপারস্টার সেও কিন্তু আপনার প্রেশার বাড়িয়েই চলেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে অ্যাক্ট্রেসরা যখন ফর্মে থাকা অবস্থায় তাদের সেই ফর্মটাকে প্রপারভাবে ইউজ করতে পারে না, স্মার্টলি হ্যান্ডেল করতে পারে না। পারেই তো না পারে আচরণে, না পারে শরীরে। ইদানিং সেওতিকে দেখেছো কিরকম মোটা হয়ে গেছে? আচ্ছা, ওকে কি নায়িকা বলা যায়? হ্যাঁ, ওর শরীরের ওজন আমার থেকেও বেশি এখন, অথচ 6 মাস আগে কিরকম ছিপছিপ ছিল, সুন্দর ছিল, আর অভিনয়টা কি ভালো করছে, তাই না? না ভাই, আমি কিন্তু আসলে বিষয়টা মানে ওইটা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে যখন একজন অভিনেত্রী ফর্মে থাকে তখন আপনারা মানে সমস্ত নির্মাতারা তাকে নিয়েই ব্যস্ত থাকেন, সবাই তার পেছনে ছোটেন। যখন তার ফর্মটা পড়ে যায় কিংবা তার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে সে হারিয়ে যায়, তখন আর তার খোঁজ আপনারা কেউ নেন না। তখন আবার নতুন যে ফর্মে উঠে আসে সবাই তার পেছনে ছোটেন। আমি বলতে চাচ্ছি যে কোনোভাবে কি এর ব্যতিক্রম করা যায় না? ব্যতিক্রম মানে যদি হারিয়ে যাওয়া কোনো অভিনেত্রী আবার যদি সে ফিরে আসতে চায়, সে যদি আবার কাজ করতে চায়, তার সমস্ত ভুল সে শুধরে যদি আবার ফিরে আসতে চায়, তখন এই নির্মাতারা যদি সামান্য সহযোগিতা তাকে করেন, হয়তোবা দেখা যাবে সে তার সমস্ত ভুল শুধরে অনেক ভালোভাবে সে আবার ফিরে আসতে পারে, অনেক মজবুতভাবে, অনেক ভালো আউটপুট সে তখন দিতে পারবে। তখন এই যে ব্লাড প্রেশার নিয়ে যে সমস্ত সমস্যা, যে সমস্ত আচরণ, এগুলোর হয়তো বা পুনরাবৃত্তি ঘটবে না। দেখো ভাইয়া, এসব ঘন পেঁচাল তুমি প্রডিউসার সঙ্গে করো, ডিরেক্টরদের সঙ্গে করে কোনো লাভ নেই। আরে বসো, আমি যাই দেখি শটটা নেই, তারপরে আর কোন সিকোয়েন্স করা। বসো। এই বলে, এই বেটা এদিকে। সেওতিকে ফোন লাগো তো। আরে কই যাও? আমি সকাল থেকে 98 বার ফোন করছি, একবার মাত্র ধরছে। ফোন করতে থাকি, যদি ধরে তাহলে আপনার দিন। তুমি এটা বুঝছো না, ফ্রেমটা দেখো। হ্যাঁ অঞ্জন দা বলেন। সেওতি, দেখো ভাই, আমার বয়স হয়েছে, এখন আর আমি অতটা টেনশন নিতে পারি না। তুমি আমাকে ডেফিনেটলি বলো, তুমি কি কাল আসছো কি আসছো না? না সরি অঞ্জন দা, আমি শুটিং করতে পারবো না, প্লিজ। হোয়াট? না অঞ্জন দা প্লিজ, পারছি না। হ্যালো পৃথু ভাই, তুমি যদি অনুমতি দাও, কাজটা আমি সেওতিকে নিয়ে করতে চাই না। কেন? সেওতে আবার কি প্রবলেম করলো? আরে প্রবলেম মানে প্রবলেম,
কমিটমেন্ট যার ঠিক থাকে না তার তো সবটাই প্রবলেম। কি করা, ওর মার্কেট এখন ভালো, ও নাটকে থাকলে নাটক সেল করা অনেক সহজ হয়। কিছু মনে করো না, তুমি বয়সে আমার অনেক ছোট, তারপরও প্রডিউসার তুমি, তোমার সম্মান রেখে কথাটা বলছি। নাটকের গল্পটা যদি ভালো থাকে, মেকিংটা যদি ভালো হয়, আর শুধুমাত্র শিল্পীরা যদি ভালো অভিনয় করে, তাহলে আমার মনে হয় না সেলিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে। দেখেন ভাই, আপনারা শিল্পী সাহিত্যিক মানুষ, আপনাদের মাথায় সবসময় আর্ট কালচার ঘোরাঘুরি করে। এই আর্ট কালচারের সাথে কমার্সের কমিউনিকেশনটা আপনার ঠিক বুঝবেন না। এনিওয়েজ, আপনি কাকে নিতে চান? আমি কাজটা ললিতাকে নিয়ে করতে চাই। ললিতা? আমার জানার মতে ললিতা তো সবচেয়ে বেশি কমিটমেন্ট ব্রেক করতো। তাছাড়া এত বছর পর আপনি ললিতাকে আবার পেলেন কোত্থেকে? আর তাছাড়া এত বছর পর কি ওকে দর্শক এখন আগের মতো মনে রেখেছে? যেখানেই হোক পেয়েছি ভাই, আমি কথা দিচ্ছি ওকে নিয়ে কাজটা ভালোই হবে। প্লিজ আমাকে ওকে নিয়ে কাজটা করতে দাও। ওকে, গো অ্যাহেড। আমি দেখি সত্যি প্রবলেমটা কি। থ্যাংক ইউ প্রীতু ভাই, থ্যাংক ইউ। সৃষ্টিকর্তা বারবার মানুষকে সুযোগ দেন। এই ডিরেক্টরের মনে হয়তো কখনোই ললিতার নাম আসতো না, যদি না বর্তমান সময়ের সুপারস্টার সেউতি স্ক্যাজুয়াল নিয়ে ঝামেলায় না ফেলত, কিংবা সাংবাদিক ব্যক্তিটি অভিনেত্রী ললিতার কথা যদি না বলতো। এখন হয়তো ললিতা আবার সুযোগ পাবেন, কিন্তু তারপরও একটা অনিশ্চয়তা থেকেই যায়। না, আমার শুটিং না, অন্য কাজে। আরে বাবা, আমার অন্য কাজ থাকতে পারে না শুটিং, আমার অন্য শুধু কি হয় শুটিং করবো, নতুবা রিপোর্ট করবো। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, নাকি? সামরিক, জি। এই নয় স্ক্রিপ্ট। সেন্ট্রাল ক্যারেক্টার অপর্ণা, একটা মেয়ের জীবনের গল্প। ললিতাকে ক্যারেক্টারটা দাও। ইট কুড বি নেক্সট টার্নিং পয়েন্ট অফ লাইফ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট রিমেম্বার, আমি এবার অন্য ললিতাকে দেখতে চাই। নো ডিস্টারবেন্স, নো বদারিং, নো হাঙ্কি বাঙ্কি, নো বাউ। পারফেক্ট প্রফেশনাল অ্যাক্ট্রেস। I also wish her that. She's really a good actress. Yes, she is. Thank you ভাইয়া। Okay. Thank you very much. Get her ready. Thank you. সরি, বাসা পর্যন্ত চলে এলাম বিরক্ত করতে। না না, ইটস অল রাইট। আপনি আমাকে নাটকের স্ক্রিপ্ট কেন দিচ্ছেন? এই স্ক্রিপ্টের লিড রোলটা আপনি করছেন। ডিরেক্টর অঞ্জন আইচ, স্ক্রিপ্টটাও তিনি লিখেছেন। স্ক্রিপ্ট আমি পড়েছি, খুবই চমৎকার। আর আপনার ক্যারেক্টারটা খুবই চমৎকার। যদিও আপনি প্রিপারেশনের জন্য খুব একটা সময় পাবেন না, কাল থেকে শুটিং। কাল থেকে আমি পারবো? অফকোর্স আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনি আবার নতুন করে সব কিছু শুরু করবেন। আমি কি আর সেই আমি আছি? হারিয়ে গেছে না সব? আমার রূপ, অ্যাক্টিং পাওয়ার, নিজের প্রতি যে অবিচার আমি করেছি, সৃষ্টিকর্তা তার রেজাল্ট আমাকে দিয়েছেন।
জানেন কি ছিল না আমার, আমি যা বলতাম তাই হতো। এই পুরো ইন্ডাস্ট্রি ছিল আমার হাতের মুঠোয়, ঠিক যেভাবে চাইতাম সেভাবেই অ্যাক্টিং করতে পারতাম। আপনি আবারও পারবেন, আপনাকে পারতেই হবে। এই যে আপনি ফিল করছেন যে আপনি নিজের প্রতি অবিচার করেছেন, এই ফিলিং আপনাকে ফিরে আনবার জন্য যথেষ্ট। এবং এই ইন্ডাস্ট্রিতে আপনার ফিরে আসাটা দুটো ক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবে। নাম্বার 1, যদি কখনো কোনো শিল্পী তার ভুলটা বোঝে এবং সেটা শুধরে আবারও ফিরে আসতে চায়, তাহলে সে পারে। নাম্বার 2, যদি কোনো শিল্পী সম্মানের জায়গায়, জনপ্রিয়তার জায়গায়, ডিমান্ডের জায়গায় পৌঁছে যায়, তাহলে সে শিল্পী যেন কখনোই শিল্পের প্রতি, কমিটমেন্টের প্রতি, নিজের প্রতি অবিচার না করে। যদি কোনো শিল্পী কখনো তা করে, তার পরিণতি যেন আপনার মতো হয়, একাকী, নিঃসঙ্গ, ছিটকে পড়া কোনো নক্ষত্র। আর এই উপলব্ধিটা এই ইন্ডাস্ট্রির সব আর্টিস্ট্রি হওয়া উচিত। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কেন করছি আমি জানি না।
আজ ললিতার নতুন আরেক জীবন শুরু হতে যাচ্ছে। এমন একটি চরিত্র দীর্ঘদিন পরে সে হাতে পেল। এই চরিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করেছেন তিনি। কিন্তু কি অপেক্ষা করছে তার এই নতুন জীবনে কে জানে। ভালো আছেন? অনেকদিন পরে দেখলাম। আপনি ভালো আছেন? জি আপা। আপনি থাকেন, আমি ওদিকটা আছি। তারপর জি আপা ভালো। বসেন। হ্যালো ললিতা। হাই অঞ্জন দা, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আই মিস ইউ লট। মিট ইউ। শোনো, হঠাৎ করে ওই একটা নাটক বানানোর প্ল্যান হলো। জি। আর স্কেডিউল তো করতে হলো খুব তাড়াতাড়ি। বাট একটা কথা কিন্তু, নাটকটা লেখার সময় শুধু তোমার কথাই মাথার মধ্যে ঘুরছিল না। না হেসো না, আসলে এই ক্যারেক্টারটা টানার মতো কোনো অ্যাক্ট্রেসই এখন আর পাচ্ছি না। অঞ্জন দা, আপনি কিন্তু অনেক বাড়িয়ে বলছেন। না না, মোটেও বাড়িয়ে বলছি না। আচ্ছা, তুমি আসলে কাজ কম করো কেন? কম করি কোথায়? আপনারাই তো আমাকে ডাকেন। কি যে বলো না তুমি। আসলে আমিও আর নাটক খুব বেশি বানাই না। এই ভালো অ্যাক্ট্রেস না থাকাতে নাটক বানিয়েও মজা পাই না। বাট এনিওয়ে, গেট রেডি। হ্যাঁ, আমি রেডি আছি, শর্ট রেডি হলে আমাকে ডাকবেন। ওকে ওকে, খুব সুইট, থ্যাংক ইউ। আপনি কি বাইরে বেরো যান না ম্যাডাম? না নেই তো, কয়েক মাস আগেই শো করে আসলাম। মিডল ইস্টে শো করতে করতে আর ভালো অনেক কষ্ট কি ম্যাডাম? প্রচন্ড। ম্যাডাম আপনার ফোন। হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর ভাই বলেন। এই তো ভাই, আমি শুটিংয়ে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। না জাহাঙ্গীর ভাই প্লিজ, আমি আর কাতারে যেতে চাই না। মানে মিডল ইস্টে শো করতে করতে আমি টায়ার্ড। আমি এক্ষুনি বলছিলাম। না 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 প্লিজ, আপনি যেভাবেই হয় এটা ক্যান্সেল করেন। আর ওই সময়টাতে বোধহয় আমার শিডিউলও মিলবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটা কাজ করেন না জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, যদি ইউরোপের কোনো শো থাকে তাহলে আমাকে দিতে পারেন। ইউনো, ইউরোপের শোটাগুলোতে না শপিংয়ের খুব ফ্যাসিলিটিস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হোটেলটা কিন্তু একটু মনে রাখবেন, সেন্ট্রাল লন্ডনে হলে খুব ভালো হয়। কারণ ওখানে আমার কাজিন ব্রাদার থাকে, তো দেখা সাক্ষাৎ করতে একটু সুবিধা হয়। বোঝেনি তো। জি ম্যাডাম, জি। হ্যাঁ হ্যাঁ, না না প্লিজ এটা ক্যান্সেল করেন জাহাঙ্গীর ভাই। ওকে। আর ওই যে পেমেন্টগুলো ঠিকঠাক মতো রেখেন। আর ওই যে হোটেলে কিন্তু অবশ্যই আমাকে সিঙ্গেল রুম দিতে হবে। আমি কিন্তু রুম শেয়ার করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ভাই, বাই বাই। জি ম্যাডাম, তাহলে আপনি যাচ্ছেন? না, মিডল ইস্টে শো তো করবো না। এখন যাচ্ছেন কোথায়? ইংল্যান্ডে যদি হয় তাহলে। হ্যাঁ, ওকে, রোলিং রোলিং, 4 3 2 1 অ্যাকশন। ওকে, কাট। এবার ইয়েটা করো, বাইরের সিনটা রেডি করো। হ্যাঁ, রাস্তাটা কি ললিতা রেডি? ললিতা তো রেডি, কিন্তু বস নতুন ঝামেলা হয়ে গেছে। তো আবার কি ঝামেলা? সেহেতু ম্যাডাম তো শুটিং করতে চলে আসছে। বললে হলো নাকি? বলো অনেক শুটিংয়ে হাজির। চলো দেখি। না না, শোনো, কাজ করো,
তুমি টেকনিক্যালি ওকে একটু মেকআপ রুমের বাইরে নিয়ে আসো তো, কথা বলে দেখি কেন এসছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি। দেখো। আর কাজ করতে না ভাল লাগে না, মানে গত 2টা বছর টানা এত রেস্টলেস কাজ করছি। জানেন আমি না গত 2টা বছর ঘুমাতেই পারি না, মানে এত কাজ কাজ কাজ, মানে ডিরেক্টরের জন্য আমাকে ছাড়া কোনো গল্পই ভাবতে পারে না, অসহ্য। আপু আপনি এখন আর শোতে যান না বাইরে কোথাও? না, আসলে যাওয়া হয় না। আচ্ছা 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 আপু আপনি এত অ্যাক্টিং কম করেন কেন এখন? করা হয় না আসলে। না না প্লিজ, একটু আপনারা যদি কাজ করতেন না তাহলে আমাদের উপর থেকে একটু লোড কমতো, মানে এত লোড আর নিয়ে পারছি না। এখানে আপনি কোন ক্যারেক্টারটা করছেন? ও গভর্নেন্সের ক্যারেক্টারটা, অনেক ছোট একটা ক্যারেক্টার। মেইন ক্যারেক্টারটা যদি আপনি করতেন আমি একটু ছুটি পেতাম। সৌদি ম্যাডাম, এই বস আপনাকে একটু ছাদে কফি খেতে ডেকেছেন। ও আচ্ছা আচ্ছা, আপনি জানেন আমি আসছি। জি জি ম্যাডাম। আজও আমাকে নিয়ে এত উপহাস করছে, কিন্তু একসময় আমার কি সময় ছিল, পুরো ইন্ডাস্ট্রি ছিল আমার হাতের মুঠোয়। হ্যালো ভাইয়া। হ্যালো সৌদি, আসো প্লিজ, আসো, কম কম কম। এই দাঁড়াও, অফ, একটু অফ করো। হ্যাঁ বসো প্লিজ। আমি জানতাম তুমি আসবে, আরে তুমি না এসেই পারো না। তুমি হচ্ছে এই সময়ের গ্রেট অ্যাক্ট্রেস, জানো এই যে স্ক্রিপ্টে যে ক্যারেক্টারটা লিখেছিল এটা তোমার জন্য একেবারে প্ল্যান করে। আসলে হয়েছে কি ভাইয়া, স্ক্রিপ্ট আমার খুব একটা ভালো লাগেনি, আর ক্যারেক্টারটাও খুব একটা পছন্দ হয়নি। কাল সারা রাত ঘুম আসছিল না, সকালেও ঘুম আসলো না। ভাবলাম সারাটা দিন ঘুমোবো, কিন্তু ঘুম আসছে না, তো দিনটার ওয়েস্ট না করে এই জন্য শুটিংয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে ভাইয়া, মেকআপ রুমে ললিতা আপুকে দেখলাম, উনি কোন ক্যারেক্টারটা করছেন? ও করছে তোমার গভর্নেন্সের ক্যারেক্টারটা, মাত্র 2টো সিকোয়েন্স, ওকে কেউ ডাকে না তো, আর এই ছোট্ট ক্যারেক্টারটা কেউ করতেও চায় না, তাই ওকে নিয়ে নিলাম। ভালোই করেছেন, আমাদের আসলে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত। তো ঠিক আছে ভাইয়া, আমি তাহলে গিয়ে মেকআপটা করে ফেলি। ঋতু ভাই, আমি তো আবার নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়লাম। সেওতি তো সেটে এসে হাজির, এদিকে আবার আমি ললিতাকে লিড ক্যারেক্টারটা করার জন্য প্রিপেয়ার করেছি, আর ললিতা টাইম মতো সেটে এসছে। এখন আমি ললিতাকেই বা কী বলি আর সেওতিকেই বা কী বলবো? শুনুন ভাই, ললিতাকে অফ করুন। সেওতি যখন চলে এসেছে, উই ডোন্ট নিড ললিতা মোর। গট ইট? আপনি বুঝতে পারছেন? সেওতিকে অফ করে এখন ললিতাকে নিয়ে নাটক বানালে পাবলিক আপনাকে তো মারবে, সাথে আমাকেও মারবে। বি প্র্যাকটিক্যাল। আচ্ছা শুনো, আমাকে কিন্তু যা মেকআপ দিবা সব ব্র্যান্ডের হওয়া চাই। হ্যাঁ জি জি ম্যাডাম। তা না হলে স্কিন একদম বার্ন করে যায়। জি ম্যাডাম, আমি এবার আপনি আসেন দিকে তো সব বাইরেতে মালালাম ব্র্যান্ডের, সব ম্যাক। আমি যে শেডটা দিই আপনাকে, এটা ম্যাডাম ব্র্যান্ডের। আচ্ছা দেখি তো তোমার জি ম্যাডাম। আইশ্যাডোটা একটু। তোমার কাছে এখন আর অ্যাডের অফার আসে না আগের মতো? আমি অ্যাকচুয়ালি আই এম নট কমফোর্টেবল উইথ অ্যাডস। ও আচ্ছা, দুনিয়ার অ্যাড শুধু আমার কাছে। উফ,
আপু আপনি এখন কি গাড়ি ইউজ করছেন? আমি আসলে গাড়ির ব্যাপারে অতটা ফ্যাসিনেটেড না। আছে, চলে যায় একটা। ও আচ্ছা। আমার আবার প্রচণ্ড ফ্যাসিনেশন, মানে এক এক সময় এক একটা মডেল ইউজ না করলে পরে কেমন যেন একটু লাগে, ইউনো, স্ট্যাটাসটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। আপনাদের সময় বোধহয় আপনারা এতটা কেয়ারিং ছিলেন না, না? আচ্ছা আপু, আপনি কি নিয়মিত এখন কাজ করতে চান আবার? তাহলে আমি ডিরেক্টরদেরকে বলে দিই। ইটস ওকে। সেদিন পুবাইলে শুটিং করতে গিয়ে কি হয়েছে আপু জানো? আমি একটা রুমের ভিতরে ড্রেস চেঞ্জ করছি, হঠাৎ করে কোথা থেকে একটা পিচ্চি ছেলে এসে না রুমের ভেতরে উকি দিল। আমি ধরে এমন মার দিলাম আর এমন মেজাজ খারাপ হলো, বলো ইউনিটের একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে না, ওই ডিরেক্টরের কোনো কমন সেন্স আছে? আমি সেউতি, আমার জন্য একটা আলাদা সিকিউরিটি রাখবে না? আমার তো ইচ্ছা হয়েছিল ডিরেক্টরকে ধরে পেটাই। বসুন। শোনো ভাই, একটা অঘটন তো ঘটে গেছে। কি হয়েছে বলেন? না মানে আমি একটা মহা বিপদে পড়ে গেলাম, একমাত্র তুমিই পারো আমাকে রক্ষা করতে। বিপদটা কি বলেন? আমি তো ললিতাকে নিয়ে কাজটা করতে চাই, কিন্তু এইমাত্র প্রডিউসার ফোন করে বলল তিনিই নাকি বুঝিয়ে সুঝিয়ে সেও থেকে সেটে পাঠিয়েছিলেন। আসলে চ্যানেলের ডিমান্ড সেও থেকে ছাড়া নাকি এই নাটকটি হবে না, মানে লিডিং ক্যারেক্টারটা সেও থেকে দিতেই হবে। ভাই এটা কি করে সম্ভব? আপনি তো ললিতাকে কাস্ট করেছেন, ও অলরেডি সেটে। না না না, এটা সম্ভব না, ইম্পসিবল। ভাই তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আমার পরবর্তী নাটকে আমি ললিতাকে সেন্ট্রাল কাস্টিং করব। এবার শুধু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিই, মানে একটা গভর্নেন্সের ক্যারেক্টার আছে তো, ওটাও করে দিক। মাত্র 2টো সিকোয়েন্স করে দিক না প্লিজ। হ্যাঁ বিশ্বাস করো, আমি আমি কথা দিচ্ছি পরবর্তী নাটকে অবশ্যই আমাকে লিড ক্যারেক্টার দেবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলে দেখছি, বাট আমি জানি না সে করবে কিনা। তোমার মা এখন আর তোমার সঙ্গে আসেন না, না? একসময় তোমার মাকে নিয়ে আসতে আমি শুনেছি। ডোন্ট মাইন্ড, মানে উনি নাকি সেটে অনেক বিরক্ত করতেন। ভালোই করো এখন আর না, আমিও তো আমার মাকে আনি না। আচ্ছা আপু, তুমি না মাঝখানে একটা বিয়ে করেছিলে? আচ্ছা সরি, মানে পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলি। তুমি তো এখন রেগুলার কাজ করছো, এমন রিমার উঠতে কতক্ষণ? আচ্ছা আপু, তোমার এখন কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকাটাও একটা ঝামেলা, না থাকাটাও ঝামেলা। আমি অবশ্য এসব ব্যাপারে অনেক কেয়ারিং। এমন একজন বয়ফ্রেন্ডকে চুজ করেছি যে মিডিয়াতে কোনো গসিপ হওয়ার স্কোপ নাই, কিন্তু অনেক মানিড। পিছনে তো বসে আছে, তুমি জিজ্ঞেস করো। তোমার শুটিং করার মুড হইতেছে আর আমার ইচ্ছার কথা শুনবা? আমার কি ইচ্ছে হইতেছে? তোমারে নিয়ে গাড়ি দিয়া সারাদিন আশুলিয়া বেরিবাদে ঘুরে বেড়াইতে, বুঝছো? তোমার তো শুটিং করার মুড এসছে, বাট আমার তোমাকে নিয়ে আজকে ঘুরে বেড়ানোর মুড এসছে। তোমাদের সময় তোমরা একটু বোকা টাইপের ছিলে না? মানে ফিউচার নিয়ে কখনো ওভাবে ভাবতে না, না? আমি তো ফিউচার নিয়ে অনেক ক্লিয়ার। আমার টার্গেট হচ্ছে নেক্সট টাইম প্রডিউস করব, তবে নাটক না, ফিল্ম প্রডিউস করার ইচ্ছা। ফিউচার নিয়ে আমি অনেক প্ল্যান আগেই করে রেখেছি। ললিতার আর ভালো লাগছিল না সেওতির কথাগুলো শুনতে। একসময় সেও এভাবে ডেসপারেট কথা বলতো। তারপর দীর্ঘ একটা সময় ছিটকে পড়া নক্ষত্র হয়ে জীবনযাপন করে সে বুঝেছে এখানেই সব শেষ নয়। তাই শুটিং ইউনিটে নির্জনে কোথাও বসে থাকার জন্য মেকআপ রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু নির্জনে গেলেই কি নির্জনতা উপভোগ করা যায় কে জানে।
ক্যারেক্টার চেঞ্জ, মূল ক্যারেক্টার সেও করছে। আপনি চাইলে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে পারেন, 2টা সিকোয়েন্স। কথাগুলো ডিরেক্টর নিজে বলতে পারছিলেন, আমাকে বলতে বললো বললাম। এখন আপনার ডিসিশন, অভিনয় করবেন না বাসায় চলে যাবেন। আমি করব। আমি আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, সেই পরিচিত আওয়াজগুলো আবারও শুনতে চাই। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হোক না ছোট্ট, তারপরও ক্যামেরাটা দাঁড়াচ্ছে। দুনিয়ার সবাই আমার চিনে, আমি সেহতির বয়ফ্রেন্ড। এখানে কেন? এখানে আসছি সেহতিকে নিয়ে যাওয়ার লেগে। আমি তো সেহতিকে 2 বছর যাবৎ নিয়ে যাইতেছি, শুটিং এ দিয়ে যাইতেছি, আবার বাসায় পৌঁছাই দিতেছি। ভাই আপনার তো আমার দরকার নেই, আমার তো কাজ করছে শিল্পীদের নিয়ে। আরে যাই হোক, সন্ধ্যার পরে সেহতির একটু সিগারেট হবে আপনার কাছে? কে আপনি? আপনার তো চিনলাম না। আমাকে আপনি চেনেন না? আমি ললিতার বয়ফ্রেন্ড, মানে গত 2 বছর ধরে আমি তো ওকে পিক অ্যান্ড ড্রপ করি শুটিং স্পটে। সবাই আমাকে চেনে। এনিওয়েজ, আজকে আপনাদের শুটিং কতক্ষণ হবে? মানে সন্ধ্যার আগে যদি ওকে ছেড়ে দেওয়া যেত, আমাদের একটা পার্টি ছিল। আমি তো এখানে শুটিং করতে আসছি, পার্টি করতে তো আসিনি। শুটিং? ও লেটস সি আপনার শুটিং কতদিন হয়। বেস্ট অফ লাক। আরে যাই হোক, সন্ধ্যার পরে সেহতির একটু সাইডা দিয়ে। কি বলছেন আপনি? আরে আমার কাজ হবে তো। আর ওরে নিয়ে একটু বেড়াইতে যাবো আর কি। আপনি রাগেন কেন? তো ওরে নিয়ে আমি বেড়াইতে যাবো। যান তো, এসে পড়ে যান, যান আপনি যান। ঠিক আছে, আমি কিন্তু দেখে দেবো। আরে কি দেখে দিবেন? এই বেলাল, বেলাল, এই দেখো কি আছে এখানে। সেহতি, সেহতি, আচ্ছা তোমার ডিরেক্টর আমার খুব অপমান করছে, তুমি এটা বিচার করবা নাকি বলো? এইভাবে কি মানুষ মানুষের ইনসাল্ট করে? তোমাকে অপমান করেছে? হ্যাঁ, দেখছি আমি। ওনাকে আমার খুব ভালো লাগে নাই। উনি কোন ডিরেক্টর? কিভাবে ব্যবহার করতে হয়। আপনি আমার বয়ফ্রেন্ডকে কি বলেছেন? কি বলেছি? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড কে? আপনি চেনেন ওনাকে? আপনি জানেন উনি কত টাকার মালিক, কতটা ইন্ডাস্ট্রি আছে ওনার? হ্যাঁ, আপনি কি মনে করেছেন? হ্যাঁ, আপনার এই নাটকের ইন্ডাস্ট্রি উনি এক তুড়িতে কিনতে পারে। আপনি কি ভেবেছেন এই আচরণ করার পরও আমি আপনার নাটকে অ্যাক্টিং করব? আমি কখনোই আর আপনার নাটকে অ্যাক্টিং করব না। শুটিং প্যাক আপ। বেলাল, বেলাল, খবর খারাপ, শুটিং আর হবো না। শুটিং হবে? ভাই, ভাই একটা কথা বলবো? এবার আমি ললিতাকে নিয়ে কাজটা করব। ললিতাকে এই কথাটা বলার মুখ আমার নেই। আসলে একজন শিল্পীর দুর্বলতার সুযোগ আমি নিয়েছি। আমি একজন ডিরেক্টর, আমার শিল্পের প্রতি আমার
কমিটমেন্ট থাকা উচিত ছিল। প্রডিউসার যাই বলুক, আমি ললিতাকে নিয়ে এই কাজটা করব। হ্যাঁ, আমি বউ, আমার একটা বিপদে পড়েছি। আমার কাছে টাকা দরকার। তোমার কাছে যে গয়নাগুলো আছে সেটা বিক্রি করে আমাকে, মানে সেটা বন্ধক রেখে আমাকে টাকা দিতে হবে। আমি নাটকটা আমি বানাবো, প্রডিউসার না, আমি নিজে বানাবো নাটকটা। কি বলবো? থ্যাংক ইউ। I remember this all. Thank you. আমারও ক্যারেক্টার চেঞ্জ। মূল ক্যারেক্টার সেওতি করছে না, আপনি করছেন। ব্যাস, আবার শুরু হলো ললিতার নতুন ক্যারিয়ার। অতীতের সব ভুলগুলো ফুল হয়ে ধরা দিল তার জীবনে। একের পর এক নাটক, সিনসিয়ারিটি এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে নিজের অভিনেত্রীর ইমেজটা আবার তার কাছে ফিরে এলো। ফিরে এলেন ললিতা। সদা হাস্যোজ্জ্বল ললিতা, দর্শকের মুখে হাসি। তারায় তারায় ভরা আকাশ, ললিতার অভিনয়ে ভরা টেলিভিশন। বাহ, চমৎকার ফটোগ্রাফ। খুবই চমৎকার। সো ললিতা, সমস্ত পত্রপত্রিকা এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ। You are just back and you have proved yourself. থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ টু ইউ। আপনি না থাকলে না, আপনি প্রমাণ করেছেন যে একজন আর্টিস্ট অফ ফর্ম থেকে আবার ফর্মে ফিরে আসতে পারে। আর আপনি প্রমাণ করেছেন একজন শিল্পীর ফিরে আসতে হলে আপনার মতো বন্ধুর অনেক বেশি প্রয়োজন হয়। বন্ধু বন্দনা, যেভাবেই তুমি সকাল দেখো না কেন, সূর্য কিন্তু একটাই। আর বন্ধুকে তুমি যত ভাগেই ভাগ করো না কেন, মানুষ কিন্তু সে একটাই। শোনো, সরি, আগামীকাল লাইভ ইন্টারভিউ করবে। সো তারা আমাকে ধরেছিল আপনার টাইমটা ম্যানেজ করে দেওয়ার জন্য। সরি, আমি একটু অনধিকার চর্চা করে ফেলেছি। আমি তাদেরকে পজিটিভ উত্তর জানিয়ে দিয়েছি। আপনি যাচ্ছেন। কটার সময় যেতে হবে? ওরা কল করে জানাবে। আপনাকে ফোন করবেন? শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম রেডিও টুডে এফএম 89.2 থেকে। এতক্ষণ সরাসরি কথা বলছিলাম আমাদের সবার প্রিয় অভিনেত্রী ললিতার সঙ্গে।
দীর্ঘ সময় তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি 5 বছর অভিনয় বিরতির নেপথ্যের সব গল্প। এই গল্প শুধু গল্প নয়, আমাদের সবার জন্য একটা লেসন, অভিজ্ঞতা এবং শিক্ষা। মানুষ ভুল করে, মানুষই সে ভুল শুধরে নিতে পারে, তাই তো মানুষ সবার উপরে। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আমার সঙ্গে থাকতে ভুলবেন না। শেষ করবার আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার 2টি লাইন দিয়ে শেষ করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, এই কিছু